গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা সায়েন্সের আজকে একটা নতুন চ্যাপ্টার পড়ব। তোমাদের এটা হচ্ছে চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে স্পয়েলেজ অ্যান্ড ওয়েস্টেজ অফ ফুড অ্যান্ড ফুড প্রিজারভেশন। মানে খাবার বা ফুড আমরা কীভাবে ওয়েস্ট করি, কেন খাবার ওয়েস্ট করার মানে তোমার ওয়েস্ট আমরা করব না, কী জন্য ওয়েস্ট করা উচিত নয় খাবার, কীভাবে আমরা ওয়েস্ট করি, কীভাবে সেটাকে প্রিজার্ভ করতে পারবো, আর কী কী ওয়ে রয়েছে যাতে আমরা ফুডটাকে প্রিজার্ভ করতে পারি বা ফুড ওয়েস্ট হওয়া থেকে আমরা সেটাকে রক্ষা করতে পারি। ঠিক আছে, তো এইটা নিয়ে হচ্ছে চ্যাপ্টারটা। তো আমরা দেখো সবাই জানি যে আমরা প্রত্যেকেই লিভিং অর্গানিজম, যারা সেই হিউম্যান হোক, অ্যানিম্যালস হোক বা তোমার প্লান্টস হোক, সবাই তো লিভিং অর্গানিজম। হিউম্যান, অ্যানিম্যালস আর প্লান্টস। তো আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার, তাই তো, ফুড দরকার। কিন্তু আমরা দেখবে প্রত্যেক অ্যানিম্যাল বা আমরা হিউম্যান বিংসরাও কিন্তু ফুড কিন্তু ওয়েস্ট করি। ডেলি লাইফে আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, কোনো না কোনোভাবে হোক, আমরা কিন্তু ফুড অনেকেই ওয়েস্ট করি। তো এটা আমাদের কিন্তু আটকাতে হবে, ফুড কিন্তু ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, দেখবে একটা প্রভাব আছে, প্রভাবটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট ফুড, শেয়ার ইট উইথ আদার্স। যদি নিজে খাবারটা খেতে না পারো, ওটাকে নষ্ট করো না, বাকিদের সঙ্গে শেয়ার করে নাও, কিন্তু খাবার কোনোভাবেই নষ্ট করা উচিত নয়। তাহলে প্রভাবটা কি? প্রভাবটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট ফুড, খাবার নষ্ট করো না, শেয়ার ইট উইথ আদার্স, শেয়ার ইট উইথ আদার্স, বাকিদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবটা। তার মানে আমরা এই চ্যাপ্টারে মেনলি ফুড নিয়েই পড়বো, যে ফুড আমরা কীভাবে যে ওয়েস্ট হচ্ছে সেটা থেকে কীভাবে আমরা ফুডটাকে প্রিজার্ভ করতে পারবো, ফুড কীভাবে প্রিজার্ভ করা হয়, ঠিক আছে, আর ফুড স্পয়েল হওয়ার হাত থেকে আমরা কীভাবে ফুডটাকে বাঁচাতে পারবো। তো সবার আগে আমরা দেখবো স্পয়েলেজ অফ ফুড। বই খোলো, বইতে দেখবে পরপর পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, আমি একটা একটা করে ডিসকাস করছি। স্পয়েলেজ অফ ফুড, দেখবে আমরা যখন মার্কেটিংয়ে যাই বা শপিংয়ে যাই, গ্রসারি শপিং, মানে ধরো তেল, ডাল, তারপরে ধরো নুন, দই, দুধ, এগুলো যখন কিনতে যাই মার্কেটে, কেনার পরে বেশ কিছু কমন ইনসিডেন্ট আমাদের সাথে হয়, মানে আমরা এই জিনিসগুলো দেখতে পাই বাড়িতে এসে। তো দেখো সেগুলো এখানে পয়েন্ট ওয়াইজ বলা আছে, বইটা খোলো। দেখো ফার্স্ট পয়েন্টে কী বলেছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইউজুয়ালি প্লেসড ইন দ্য লোয়ার সেলফস অফ দ্য রেফ্রিজারেটর হোয়েন দে হ্যাভ টু বি ইউজড আফটার আ ফিউ ডেজ। দেখো একটা রেফ্রিজারেটরের ছবি দেওয়া আছে, রেফ্রিজারেটর অনেকগুলো শেলফ আছে, তাই না? তো একদম লোয়ার শেলফে কি ফ্রুট, ভেজিটেবলস এগুলো আমরা রেখে দিই, তাই না? অনেক দিন পরে যদি আমরা সেটাকে ইউজ করি, তা সত্ত্বেও কিন্তু আমরা সেগুলোকে একদম লোয়ার শেলফে রেখে দিই। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কি, মিল্ক ইজ বয়েলড বিফোর স্টোরিং, মানে মিল্ক স্টোর করার আগে আমরা সেটাকে কী করি, বয়েল করে নিই। অলসো বটলস, প্যাকেটস কন্টেনিং মিল্ক আর স্টোরড ইন দ্য রেফ্রিজারেটর হোয়েন এভার পসিবল, মানে যেখানেই আমরা মিল্কটা স্টোর করতে পারবো, সেটা বোতলে হোক, প্যাকেটে হোক, আমরা কিন্তু মিল্ক কিনে আনার পরে সেটাকে ফ্রিজে রেখে দিই স্টোর করে, যখন খাবো তখন সেটা ইউজ করবো, তারাই কিন্তু স্টোর করে রেখে দেওয়া হয়। এটা অলমোস্ট সবাই করি আমরা, তাই তো? আচ্ছা 3 নম্বর দেখো কী বলেছে, বিস্কিটস, চিপ, পালসেস, আনকুকড রাইস অ্যান্ড সো অন আর স্টোরড ইন জার্স অর বক্সেস দ্যাট আর অ্যাট রুম টেম্পারেচার। এগুলো কিন্তু আমরা জারে স্টোর করে রেখে দিই। সে তোমার বিস্কিট বলো, চিপ বলো, পালসেস বলো, তারপরে রাইস, আনকুকড রাইস যেগুলো, সেগুলো জারে কিন্তু স্টোর করে রেখে দেওয়া হয়, রুম টেম্পারেচার স্টোর করে রেখে দেওয়া হয়। তারপরে টার্মেরিক পাউডার, insect repellent tables are placed in pulses and rice so that the insects do not spoil them, সেগুলোকেও জারে রেখে দেওয়া হয় যাতে ইনসেক্ট কিন্তু কোনোভাবে স্পয়েল না করতে পারে সেগুলো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কী লেখা আছে, র চিকেন, ফিশ অ্যান্ড আদার নন ভেজিটেরিয়ান আইটেমস আর কুকড ইমিডিয়েটলি অর কেপ্ট ফ্রোজেন টিল দে আর রিকোয়ার্ড। মানে যখন আমরা দেখবে মাংস নিয়ে আসি বা মাছ নিয়ে আসি বাজার থেকে, নন ভেজ আইটেম স্পেশালি, সেগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়, নর্মাল না রেখে ওটাকে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়, তা নাহলে কিন্তু সেগুলো পচে যাবে। এবং ততক্ষণ অবধি আমরা ডিপ ফ্রিজে রাখি যতক্ষণ না আমরা সেটা ইউজ করবো বা খাবো, ততদিন কিন্তু ডিপ ফ্রিজেই রাখা থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ওটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কী লেখা আছে, অনিয়ন্স অ্যান্ড পটাটোস আর স্টোরড ইন দ্য কিচেন ইন ট্রেজ অর ইন শেলফস অ্যাট রুম টেম্পারেচার। অনিয়ন, পটাটো মানে আলু, পেঁয়াজ কিন্তু কখনই দেখবে ফ্রিজে রাখা হয় না, সেগুলো কিন্তু কিচেনে কোনো র্যাকের মধ্যে রেখে দেওয়া হয়, ফ্রিজে কিন্তু রাখা হয় না, ফ্রিজে রাখলে কিন্তু সেটা খাওয়া যাবে না। ঠিক আছে, রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয়। সুগার অ্যান্ড সল্ট আর প্লেসড ইন কন্টেনার্স অ্যান্ড স্টোর্ড অ্যাট রুম টেম্পারেচার ইন দ্য কিচেন। সুগার, সল্টও তাই, লবণ, চিনি এগুলোও তাই, আমরা কিন্তু কোনোদিন দেখবে ফ্রিজে রাখি না, তাই না? এগুলো কিন্তু রুম টেম্পারেচারই রাখতে হয়, ফ্রিজে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে যে জিনিসটা, যে ফুড আইটেমটা যেখানে রাখার সেখানেই রাখতে হবে, যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখবে, যেগুলো ফ্রিজে না রেখে কিচেনে রাখতে হয় রুম টেম্পারেচারে, সেগুলো কিচেনেই রাখতে হবে, আদারওয়াইজ সেগুলো কিন্তু আর ইউজ করা যাবে না, সেগুলো নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না।
আচ্ছা, এরপর দেখো কি লেখা আছে, কার্ড ইজ প্রিপেয়ার্ড অ্যাট রুম টেম্পারেচার বাট অ্যাজ সুন অ্যাজ ইট সেটস ইট ইজ প্লেসড ইন দ্য রেফ্রিজারেটার অর ইউজড অ্যাজ সুন অ্যাজ পসিবল। কার্ড মানে হচ্ছে দই। এবার দই যখনই আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি বা ঘরে বানাই না কেন, বানানো হয় রুম টেম্পারেচারে, কিন্তু যখনই কার্ডটা তুমি বানানো হলো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রেফ্রিজারেটারে রাখতে হবে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আর তাহলে খেয়ে নিতে হবে। বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আমরা করি, অলমোস্ট প্রত্যেক বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো হয়। এটা কেন হয়? কারণ ফুডটা যাতে আমরা নষ্ট না হয়, খাবারটা যাতে ওয়েস্ট না হয়, সেটাকে বাঁচাবার জন্য, খাবারটা যাতে স্পয়েল না হয়, এই জন্যই আমরা এগুলো করি, তাই না? আচ্ছা, এরপরে দেখো পেজটা টার্ন করো, দেখে লেখা আছে, ইফ সাম অফ দ্য অ্যাবভ মেনশন items like milk, fish, curd, eggs and fruits are left on the kitchen shelf for a few days, their appearance, smell and taste changes. মানে ধরো তুমি যদি ফিশ দোকান থেকে কিনে নিয়ে আসো বা ডিম নিয়ে আসো বা ফ্রুট যদি নিয়ে আসো, নিয়ে এসে অনেক দিন রেখে দাও কিচেনে, তাহলে কিন্তু দেখবে তার কালারটা আস্তে আস্তে কিন্তু ডিকালারাইজ হয়ে যায়। মানে কি, ওটা নষ্ট হতে থাকবে আস্তে আস্তে। তোমাকে তো ফ্রিজে রাখা উচিত ছিল, কিন্তু তুমি রেখেছো ওপেন কিচেনে, তাহলে সেটা কিন্তু আর ব্যবহার করতে পারবে না বা খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো যখনই আমরা মার্কেট থেকে কিনে আনবো, স্পেশালি মিল্ক বলো, ফিশ বলো, কার্ড বলো, ডিম বলো, এগুলো কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু অনেক দিন স্টোর হতে পারবে। কারণ এগুলোর জন্য রুম টেম্পারেচার কিন্তু সুইটেবল নয়, এগুলো তোমাকে ফ্রিজেই রাখতে হবে কম টেম্পারেচারে, তবেই এটা ভালো থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব কজেস অফ স্পয়েলেজ অফ ফুড। কী কারণে খাবার নষ্ট হয়, কজেস, কী কী রিজন আছে যার জন্য খাবার নষ্ট হয় বা খাবার স্পয়েল হয়। এতক্ষণ আমরা যে পয়েন্ট ওয়াইজ যেগুলো ডিসকাস করলাম, সেগুলো হচ্ছে আমরা কী করে ফুডটা স্পয়েল থেকে প্রোটেক্ট করব। এবার প্রত্যেকটা ফুড আইটেমের কিন্তু কম্পোজিশন আলাদা, প্রত্যেকটা ফুড আইটেম কিন্তু প্রিজার্ভ করার পদ্ধতিও আলাদা। মানে দোকান থেকে তুমি যদি চিকেন নিয়ে আসো, ফিশ নিয়ে আসো, সেগুলো কিন্তু তোমাকে ফ্রিজেই রাখতে হবে। আবার যদি অনিয়ন, পটাটো নিয়ে আসো, সেগুলো কিন্তু ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, সেগুলো তোমাকে ওপেন কিচেনে রাখতে হবে। আবার সেরকম সুগার, সল্ট বা টার্মেরিক পাউডার, এগুলো কিন্তু জারে তোমাকে স্টোর করে রাখতে হবে, কিচেনের মধ্যে বোতলে ভরে রাখতে হবে, তাই না? এগুলো কিন্তু ফ্রিজে রাখা যাবে না। তার মানে প্রত্যেকটা ফুড আইটেমের কনজারভেশন প্রসেস বা প্রিজার্ভেশন প্রসেস কিন্তু আলাদা আলাদা। কিছু কিছু ফুড আইটেম তোমার রুম টেম্পারেচারে ভালো থাকে, কিচেনের মধ্যে জারে তুমি ভরে রাখবে। কিছু কিছু ফুড আইটেম তোমার ফ্রিজে রাখলে পরে ভালো থাকবে। প্রত্যেকটা ফুড আইটেমের কিন্তু প্রিজার্ভেশন প্রসেস আলাদা আলাদা আছে, এটা ডিপেন্ড করে ফুড আইটেম টু ফুড আইটেম, তাই না? আচ্ছা, এরপর আমরা পড়ব কজেস অফ স্পয়েলেজ অফ ফুড। কী কারণে খাবারটা স্পয়েল হয়, কী কী কারণ রয়েছে। দেখো, মেন আমরা যদি এক লাইনে বলি যে প্রত্যেকটা ফুড আইটেম, যে সে যাই হোক না কেন, তোমার ফিশ হোক, চিকেন হোক, মিল্ক হোক, কার্ড হোক, যে ফুড আইটেমই হোক না কেন, মেন কারণ হচ্ছে ফুড স্পয়েল হওয়ার যে তুমি সেই ফুডটাকে ঠিকঠাকভাবে স্টোর করোনি, ঠিকঠাকভাবে রাখোনি, যেরকমভাবে সেই ফুডটা রাখা দরকার সেরকমভাবে তুমি রাখোনি, প্রপার মেনটেনেন্স করোনি। এটাই একমাত্র কারণ ফুডটা স্পয়েল হওয়ার। এটা হচ্ছে বেসিক কারণ একদম। আরও কারণ আছে, কিন্তু বেসিক কারণ হচ্ছে এইটা, তাই না? নট স্টোরড প্রপারলি। তাহলে আমরা মেন কারণ কী লিখব? নট স্টোরড প্রপারলি। প্রপারলি যদি ফুড আইটেম স্টোর না করা হয়, তাহলে কিন্তু যে কোনো খাবারই নষ্ট হয়ে যাবে। যেরকম তুমি যদি ফিশটা কিনে নিয়ে আসো বাজার থেকে, বা চিকেন কিনে নিয়ে আসো, যেটা তোমার ফ্রিজে রাখা উচিত, ডিপ ফ্রিজে রাখা উচিত, যতক্ষণ না তুমি ওটা ইউজ করবে তোমার ডিপ ফ্রিজে রাখা উচিত। তুমি যদি ডিপ ফ্রিজে না রেখে ওপেন রেখে দাও কিচেনে বা বাইরে কোথাও টেবিলের ওপর রেখে দাও, তাহলে কি ওটা আফটার সার্টেন টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? তার মানে কি, তুমি ঠিকঠাকভাবে স্টোর করোনি, এটাই কারণ। তোমার ফ্রিজে রাখা উচিত ছিল, তুমি ফ্রিজে রাখোনি। আবার ধরো যদি তুমি ধরো সল্ট বা তোমার চিনি বা টার্মেরিক পাউডার, এগুলো যদি কিচেনে রাখা উচিত, ওপেন কিচেনে রাখা উচিত, জারের মধ্যে স্টোর করে রাখা উচিত, সেগুলো তুমি যদি ফ্রিজে ঢুকিয়ে দাও, তাহলে কি সেটা জমে যাবে, সেটা তুমি ইউজ করতে পারবে না, নষ্ট হয়ে গেল। তার মানে যেটা যেখানে রাখা উচিত তোমাকে সেইভাবে স্টোর করতে হবে। তো প্রপারলি যদি আমরা ফুড আইটেমগুলো স্টোর না করি, তাহলে সেটা কিন্তু স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা ফুড আইটেম কিন্তু প্রপারলি আমাদের স্টোর করতে হবে। তো এটা হচ্ছে বেসিক কারণ ফুড স্পয়েল হওয়ার। এছাড়া আরও কারণ আছে, ঠিক আছে? মেন যে কারণগুলো, সেই কারণগুলো আমরা যদি দেখি, ক্লাসিফাই করি, তাহলে মেন খাবার স্পয়েল হওয়ার হচ্ছে তিনটে কারণ। একটা হচ্ছে তোমার মাইক্রো অর্গানিজমস, এরা দায়ী খাবার স্পয়েল করার জন্য। মাইক্রো অর্গানিজমস এরা দায়ী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এনজাইমস, ঠিক আছে? আর নাম্বার 3 হচ্ছে ইনসেক্টস। ইনসেক্টসের মধ্যে আরও আসে, ইনসেক্টস হয়, ওয়ার্মস হয়, তারপর ধরো ইঁদুর, র্যাটস, এরা আছে। এই তিনটে কারণ হচ্ছে মেন খাবার স্পয়েল হওয়ার জন্য। এটা হচ্ছে বেসিক কারণ, যে তুমি খাবার যদি প্রপারলি স্টোর করে না রাখো, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। এই বেসিক কারণ ছাড়াও আরও তিনটে কারণ আছে, যেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, এনজাইমস আর ইনসেক্টস, ওয়ার্মস, র্যাটস। তো সবার আগে একটা একটা করে আমরা ডিসকাস করি। প্রথম মাইক্রো অর্গানিজমস। দেখো, তোমাদের বইতে লেখা আছে
দেখো পেজটা খোলো, দেখো কী লেখা আছে, টাইনি অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি আর দ্য মেন কজ ফর দ্য স্পয়েলেজ অফ ফুড। তাহলে মাইক্রো অর্গানিজমের আন্ডারে কী আসবে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর ফাঙ্গি, খুব ছোটো ছোটো পোকা, ব্যাকটেরিয়া বা ফাঙ্গি, এগুলো কিন্তু ইজিলি কিন্তু যে কোনো খাবারের উপর অ্যাটাক করবে এবং খাবারটাকে কী করবে, নষ্ট করে দেবে, তাই না? দিস অর্গানিজমস টেন টু গ্রো ফাস্ট ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার অ্যান্ড ওয়ার্ম। মানে অল্প যদি টেম্পারেচার পায় বা টেম্পারেচার যদি ঠিকঠাক থাকে, সুইটেবল ময়েশ্চার আর ওয়ার্মতে কিন্তু এরা গ্রো করতে পারবে এবং খাবারের উপর ইজিলি গ্রো করে এবং সেখানে কিন্তু ওরা মানে থেকে যাবে খাবারের মধ্যে, তার জন্য খাবারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, ইন দ্য অ্যাক্টিভিটি গিভেন অ্যাবাভ ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ দ্যাট ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার আর দ্য টু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজম অর মোল্ডস। দেখবে একটা সিম্পল এক্সাম্পল দেখবে, ধরো বাইরে তুমি দোকান থেকে ধরো পাউরুটি কিনে নিয়ে এসছো, ব্রেড কিনে নিয়ে এসছো, ঠিক আছে? এবার ব্রেডটা তুমি যদি অনেক দিন ইউজ না করো, ধরো প্যাকেটটাকে খুলে ব্রেডটা তুমি বাইরে রেখে দিয়েছো, ঠিক আছে? বা কোনো ব্রেডের যে প্যাকেটটা, সেই প্যাকেটটাকে ছেড়ে ব্রেডগুলো বার করে তুমি কোনো একটা কন্টেনারের মধ্যে ধরো রেখে কন্টেনারটাকে চাপা দিয়ে দেবে। 7 দিন 8 দিন পর তুমি খুলে দেখবে যে ব্রেডটা দেখবে নষ্ট হয়ে গেছে। ওই ব্রেডের উপরে দেখবে ওই গ্রিনিশ কালারের একটা পাড় দেখতে পাবে, মানে কালারটা দেখবে হালকা গ্রিনিশ হয়ে গেছে। দোকান থেকে কিনে আনার সময় যেরকম ফ্রেশ ছিল সেরকম কিন্তু ফ্রেশ থাকে না, বুঝতে পারলে? গ্রিনিশ কালার হয়ে গেছে আর গন্ধ বেরোচ্ছে কীরকম একটা, স্মেলটা একটু অন্যরকম লাগবে, ঠিক ভালো স্মেল নয়। তার মানে কি, ওর ওপর কিন্তু মাইক্রো অর্গানিজম অলরেডি অ্যাটাক করে দিয়েছে। মাইক্রো অর্গানিজম কিন্তু ওর মধ্যে রয়েছে, ব্যাকটেরিয়া ফাঙ্গি এগুলো কিন্তু অলরেডি বাসা বেঁধেছে, ওর মধ্যে রয়েছে। সেই ব্রেডটা তুমি আর খেতে পারবে না, বুঝতে পারলে? দেখবে তোমাদের বইতে একটা এরকম অ্যাক্টিভিটি দেওয়া আছে, দেখবে ওই কজ অফ স্পয়েলেজ অফ ফুড যেটা পড়ালাম, নিজেই দেখবে চেক বক্সের মধ্যে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, ব্রেড পিস নিয়ে অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেটা বললাম ওটাই দেখবে দেওয়া রয়েছে, বুঝতে পারলে? তাহলে এই অর্গানিজমগুলোর জন্য কিন্তু আমাদের এই যে অর্গানিজমগুলো, সেই অর্গানিজমগুলো কিন্তু মেনলি ব্যাকটেরিয়ার ফাঙ্গি, এগুলো কিন্তু সেই পাউরুটির মধ্যে বা যে কোনো খাবারের মধ্যে কিন্তু থেকে যাবে, যার জন্য খাবারের স্মেল, টেস্ট এগুলো পাল্টে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কী করতে হবে, প্রপারলি সেগুলোকে স্টোর করতে হবে খাবারগুলোকে। তো মেন হচ্ছে এই যে মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়ার ফাঙ্গি, এরা মেনলি গ্রো করে যদি ওয়ার্মথ আর ময়েশ্চার পায়, এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে ময়েশ্চার আর একটা হচ্ছে ওয়ার্মথ। এই দুটো জিনিস যদি পায়, ময়েশ্চার আর ওয়ার্মথ যদি পায়, তাহলে কিন্তু তারা ঠিকঠাকভাবে গ্রো করতে পারে, খুব ফাস্ট গ্রো করে ময়েশ্চার আর ওয়ার্মথ পেলে পরে, বুঝতে পারলে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে তোমার প্রথম এফেক্টটা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যদি খাবারকে স্পয়েল থেকে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, তাহলে আমাদের দুটো জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে এই ময়েশ্চারটাকে রিমুভ করে দিতে হবে যাতে ব্যাকটেরিয়ার ফাঙ্গি বাঁচতে না পারে, ঠিক আছে? আর টেম্পারেচারটা কী করতে হবে, এই যে ওয়ার্মথ মানে তো টেম্পারেচার, এই টেম্পারেচারটা কিন্তু কম রাখতে হবে। কম রাখতে হবে মানে কি, তোমাকে রেফ্রিজারেটারে রাখতে হবে, তবেই টেম্পারেচার কমে যাবে। তাহলে এই দুটো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার ফাঙ্গি কিন্তু আর বাঁচতেই পারবে না। আর যদি বাঁচতে না পারে, তাহলে আমাদের খাবারটা ঠিক থাকবে। কারণ ব্যাকটেরিয়ার ফাঙ্গি এই দুটো মাইক্রো অর্গানিজম গ্রো করে মেনলি যদি অ্যাভেলেবেল ময়েশ্চার আর সাফিসিয়েন্ট ওয়ার্মথ পায় তাহলে। তো ময়েশ্চারটা যদি রিমুভ করে দাও, ঠিক আছে, আর ওয়ার্মথটা যদি কমিয়ে দাও, মানে টেম্পারেচার যদি কমিয়ে দাও রেফ্রিজারেটারে রেখে, তাহলেই ব্যাকটেরিয়ার ফাঙ্গি বাঁচতে পারবে না, আর খাবারটা আমাদের ঠিকঠাক থাকবে, বুঝতে পারলে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এনজাইমস। এনজাইমসের কী এফেক্ট আছে দেখো, দেখো কী লিখেছে, এনজাইমস আর দ্য কেমিক্যালস দ্যাট আর প্রেজেন্ট ইন অল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এনজাইমস হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল। এনজাইমস কি না, এনজাইমস হচ্ছে বেসিক্যালি কেমিক্যাল, যেগুলো অলমোস্ট প্রত্যেকটা ফুড আইটেমেই থাকে, স্পেশালি তোমার ফ্রুটে আর ভেজিটেবলসে, ঠিক আছে? দে আর ইউজফুল বিকজ দে কজ রিপেনিং অফ ফ্রুটস। রিপেনিং মানে হচ্ছে ফলটা পাকতে হেল্প করে। ফলটা তো প্রথমে পেকে যায় না, ফল প্রথমে কাঁচা থাকে, তারপর আস্তে আস্তে পাকে ফলটা, তাই না? তো সেই ফল পাকার জন্য এনজাইম হচ্ছে রেসপন্সিবল, এই কেমিক্যালটা হচ্ছে রেসপন্সিবল। তো এনজাইম হেল্প করে ফর দ্য রিপেনিং অফ ফ্রুটস। মোস্ট র ফ্রুটস আর গ্রিন ইন কালার অ্যান্ড সাওয়ার অর বিটার ইন টেস্ট। বেশিরভাগ ফলই কি তোমার কালারটা গ্রিন হয়, বেশিরভাগ ফলেরই গ্রিন হয় কালারটা, আর খেতে কি আর টক হয় বা তেতো হয়, বিটার হয়। হোয়েন দে রিপেন দে চেঞ্জ দেয়ার কালার অ্যান্ড বিকাম সুইট। যখন পেকে যাবে, এটা কাঁচা অবস্থায় ছিল যে খেতে তোমার টক হবে বা তেতো হবে, ঠিক আছে, কিন্তু যখন তোমার ফলটা পেকে যাবে তখন কিন্তু খেতে মিষ্টি হয় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আর গ্রিন থাকে না, ঠিক আছে? এটা কেন হয়, এই যে এনজাইমের জন্য। এনজাইমটা থাকে ফ্রুটসে, ভেজিটেবলসে, কেমিক্যালসের জন্য হয়, এনজাইম কেমিক্যালের জন্য হয়। দিস হ্যাপেন্স বিকজ অফ দ্য অ্যাকশন অফ এনজাইম। এটা হয় মেনলি অ্যাকশন অফ এনজাইম। তাহলে এনজাইমগুলো কি, এনজাইম হচ্ছে বেসিক্যালি কেমিক্যালস অ্যান্ড দে আর ভেরি ইউজফুল ফর দ্য রিপেনিং অফ ফ্রুটস, ঠিক আছে? আচ্ছা, এরপর কি লিখেছে দেখো, হাউএভার দে অলসো স্পিড আপ কেমিক্যাল চেঞ্জেস দ্যাট রেজাল্ট ইন দ্য লস অফ ফ্লেভার, কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। মানে এনজাইম অ্যাকচুয়ালি তো কেমিক্যাল, তো এনজাইম যেহেতু কেমিক্যাল, তো এনজাইম কিন্তু ফল পাকতে হেল্প করে, বুঝতে পারলে? এবারে এর সাথে সাথে কি হয় না,
কালারটাও চেঞ্জ হয়, যখন ফল পাকবে তার কালারটা চেঞ্জ হবে, তার ফ্লেভারটা পাল্টে যাবে, মিষ্টি হবে খেতে, অ্যাপিয়ারেন্সটা পাল্টে যাবে, গ্রিন আর থাকবে না, গ্রিন তো কাঁচা অবস্থায় ছিল, পাকলে পরে গ্রিন কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দে ক্যান দাস অলসো কন্ট্রিবিউট টু দ্য স্পয়েলিং অফ দ্য ফুড প্রোডাক্ট। তার মানে কি, এনজাইমও কিন্তু ইনডাইরেক্টলি তোমার ফুডটা স্পয়েল থেকে কিন্তু প্রোটেক্ট করবে, কারণ এনজাইম যদি না থাকতো তাহলে ফলটা কিন্তু পাকতো না, আর ফল যদি না পাকতো তাহলে কিন্তু গাছের মধ্যে থেকে আফটার আ সার্টেন ডেজ অর আফটার আ সার্টেন উইক ফলটা কিন্তু নষ্ট হয়ে যেত, কারণ এনজাইম না থাকলে তো পাকবে না। তাহলে এনজাইম যেহেতু প্রেজেন্ট থাকে ফ্রুটসে ভেজিটেবলসে, তাহলে ফলগুলো পাকবে, আর ফল যদি পেকে যায় তখন কী করবে, তুমি পেড়ে সেটা খেতে পারবে, মানে ফলটা নষ্ট হলো না। বুঝতে পারলে? আচ্ছা, 3 নাম্বার চলে আসছি, ইনসেক্টস, ওয়ার্মস অ্যান্ড র্যাটস। এরাও কিন্তু খুব হার্মফুল, যে কোনো খাবার স্পয়েলের জন্য এরা কিন্তু খুব হার্মফুল। দেখো কীরকম কী লিখেছে, দেখো দেখো এই ক্যাটাগরিতে কী বলেছে, দিস অ্যানিমালস ইউজুয়ালি মেক দেয়ার হোম ইন প্লেসেস দ্যাট আর ময়েস্ট অ্যান্ড ডার্ক অ্যান্ড হোয়ার ফুড আইটেমস আর অ্যাভেলেবেল। এই যে ইনসেক্টস বলো, ওয়ার্মস বলো, র্যাটস বলো, এদেরও তো খাবারের দরকার হয়, এরাও তো লিভিং অর্গানিজম না? তাহলে যেখানে মেনলি খাবার আমরা স্টোর করে রাখি সেখানেই কিন্তু এরা মেনলি থাকে। বুঝতে পারলে? সেখানেই মেনলি থাকবে যেখানে খাবারটা স্টোর করা থাকে, বা একটু অন্ধকার জায়গা বা ময়েস্ট জায়গা। সুইটেবল প্লেস হচ্ছে এগুলো, এদের সুইটেবল প্লেস হচ্ছে সেই জায়গাগুলো যেখানে তুমি খাবার রাখবে, খাবার স্টোর করে রাখবে, স্টোর হাউসে, তারপরে ধরো কিচেনে মেনলি যেখানে খাবার থাকে, তাই না? তারপরে একটু ময়েস্ট প্লেসে, একটু অন্ধকার জায়গায় তারা কিন্তু থাকে। আচ্ছা, ইট ইজ দেয়ার ফর ভেরি ইম্পর্ট্যান্ট টু কিপ দ্য কাবার্ডস, সেলফস অ্যান্ড কন্টেনার্স ক্লিন অ্যান্ড ড্রাই। তার মানে কি, তোমায় কিচেন পরিষ্কার রাখতে হবে, কাবার্ডস বলো, ঠিক আছে, তারপরে সেলফ বলো, রান্নাঘরের তাক বলো, সেগুলো কিন্তু পরিষ্কার ক্লিন রাখতে হবে। কারণ ক্লিন হাইজেনিক যদি তুমি রাখো তাহলে কিন্তু এরা ইজিলি সেখানে স্টে করতে পারবে না। ঠিক আছে, দিস উইল প্রিভেন্ট দেম ফ্রম মেকিং আ হোম অ্যাট প্লেসেস হোয়ার আওয়ার ফুড আইটেমস আর কেপ্ট। তার মানে কি, তুমি যদি সেই জায়গাগুলো ক্লিন আর হাইজেনিক রাখো, এরা কিন্তু সেখানে থাকতে পারবে না, যার জন্য তখন সেখানে তুমি যদি খাবারটা রাখো সেই খাবারটা নষ্ট হবে না, কারণ তারা থাকলে তো খাবারটা নষ্ট হবে না, তারা না থাকলে খাবারটা ঠিকঠাক থাকবে। আচ্ছা, তাহলে এই ক্যাটাগরিগুলো 3টে, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, একটা হচ্ছে এনজাইমস, একটা হচ্ছে ইনসেক্টস, ওয়ার্মস আর র্যাটস। এই 3টেই হচ্ছে মেন রিজন ফর দ্য স্পয়েলেজ অফ ফুড। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এটা তো গেল কজ, যে খাবারটা যে নষ্ট হয় তার কী কারণ। নেক্সট আমরা করবো হচ্ছে প্রিভেনশন, কীভাবে আমরা এই মানে স্পয়েলেজ থেকে খাবারটা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট আমরা চলে আসবো প্রিভেনশনের মধ্যে। প্রিভেনশন, নেক্সট আমরা আসবো প্রিভেনশন অফ স্পয়েলেজ অফ ফুড। দেখো, ফুড মাস্ট বি প্রিভেন্টেড ফ্রম গেটিং স্পয়েলড। আমি একটু আগেই বলেছি যে একটা প্রভাব ছিল, প্রভাবটা একটু আগে এখানে লিখলাম আমি একটু আগে, যে ডোন্ট ওয়েস্ট ফুড, শেয়ার ইট উইথ আদার্স। খাবার কিন্তু নষ্ট করা যাবে না, ইনস্টেড অফ ইট ইউ উইল শেয়ার দ্য ফুড উইথ আদার্স। যদি নিজে একা খেতে না পারো, শেয়ার করবে, তাই তো? তাহলে ফুড কিন্তু কোনোভাবেই স্পয়েল হওয়া যাবে না, আমাকে তো স্পয়েল হওয়া থেকে প্রিভেন্ট করতে হবে ফুড, তাই তো? আচ্ছা, দ্য ফলোয়িং মেথডস ক্যান হেল্প টু প্রিভেন্ট দ্য ফুড ফ্রম গেটিং স্পয়েল। দেখো কয়েকটা পয়েন্ট এখানে লেখা আছে, যে পয়েন্টটা কিন্তু আমরা ইজিলি ফলো করতে পারবো, যাতে ফুডটা স্পয়েল না হয়, আমরা ফুডটা স্পয়েল থেকে প্রোটেক্ট করতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো। নাম্বার 1 কী দিয়েছে দেখো, perishable foodstuffs like milk, meat, fruits and vegetables must be stored in the refrigerator. মিল্ক, দুধ বলো, মিট বলো, মাংস বলো, ফ্রুট, ভেজিটেবল, এগুলো কিন্তু রেফ্রিজারেটারই স্টোর করে রাখতে হবে। উইদাউট রেফ্রিজারেটার রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি রাখো তাহলে অ্যাজ সুন অ্যাজ কিন্তু সেটা খেয়ে নিতে হবে, অনেক দিন ধরে রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে ফুডস লাইক স্পাইসেস, মশলা, তারপরে ধরো বিস্কিট, আদার স্ন্যাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার এয়ার টাইট জারে রাখতে হবে। মানে এমন জারে তুমি রাখবে, এমন বোতলের মধ্যে বা কন্টেনারের মধ্যে রাখবে যেখানে কিন্তু এয়ারটা না ঢোকে, পুরো এয়ার টাইট জারে রাখতে হবে। কারণ এয়ারের কন্ট্যাক্টটা যদি আসে, মশলা যদি আসে, বিস্কিট যদি আসে, বা স্ন্যাক্স যদিও কোনো খাবার যদি আসে, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এয়ার টাইট কন্টেনারে আমাদের রাখতে হবে, বুঝতে পারলে? যাতে এয়ারের কন্ট্যাক্টটা না আসে, ময়েশ্চারের কন্ট্যাক্ট যাতে না হয়, কারণ ময়েশ্চারের কন্ট্যাক্ট যদি আসে বা এয়ারের কন্ট্যাক্ট যদি হয় তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ফুড প্রিজার্ভেশন। দুটো কারণ বললাম, 3 নাম্বার যে ওয়ে প্রিভেন্ট করার খাবার বা ফুড, সেটা হচ্ছে ফুড প্রিজার্ভেশন, মানে খাবারটাকে প্রিজার্ভ করতে হবে। কীভাবে প্রিজার্ভ করবো দেখো লেখা আছে, ফুড প্রিজার্ভেশন হচ্ছে বেসিক্যালি এটা একটা প্রসেস, যে প্রসেসে আমরা খাবারটা প্রোটেক্ট করবো বা প্রিভেন্ট করবো ফ্রম গেটিং স্পয়েলড, সেই প্রসেসটাকেই বলা হয় ফুড প্রিজার্ভেশন। তো দেখো লেখা আছে, ফুড প্রিজার্ভেশন ইজ দ্য প্রসেস অফ ট্রিটিং অ্যান্ড হ্যান্ডলিং অফ ফুড টু স্টপ অর স্লো ডাউন, মানে খাবারটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে, খাবারটা যাতে মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া বা ফাঙ্গি যাতে নষ্ট না করে দিতে পারে, সেটা থেকে যাতে আমরা ফুডটাকে প্রিজার্ভ করতে পারি বা ফুডটাকে প্রিভেন্ট করতে পারি, সেই প্রসেসটারই নাম হচ্ছে ফুড প্রিজার্ভেশন। তো এটা বেসিক্যালি একটা প্রসেস, ঠিক আছে। আচ্ছা, ফুড প্রিজার্ভ বাই দিস মেথড ক্যান ইউজুয়ালি বি স্টোর্ড ফর আ কোয়াইট লং টাইম, মানে এই প্রসেসে যদি আমরা ফুড প্রিজার্ভ করতে পারি, সেই ফুডটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরে কনজার্ভ করতে পারবো। মানে আমরা যদি নাও খাই,
এই প্রসেসে যে ফুডটা আমরা প্রিজার্ভ করব, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু ফুডটাকে অনেক দিন ধরে আমরা কিন্তু রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ওই জন্য দেখো লেখা আছে ফুড প্রিজার্ভ বাই দিস মেথড ক্যান ইউজুয়ালি বি স্টোর্ড ফর আ লং টাইম। ইট ক্যান দেন বি ইউজড ইভেন হোয়েন ইট ইজ নট অ্যাভেলেবেল ইন ইটস ফ্রেশ ফর্ম। বুঝতে পারলে? তাহলে এই প্রসেসে যদি আমরা, বা ফুড প্রিজার্ভেশন প্রসেসে যদি আমরা ফুডটা স্টোর করি, সেই ফুডটা কিন্তু আমরা অনেক দিন কিন্তু লং টাইম ধরে আমরা রাখতে পারবো। ঠিক আছে, এবং যেরকম প্রথমে ছিল ফুডটা ফ্রেশ ছিল সেরকমই ফ্রেশ থাকবে, কোনো রকম কোনো স্পয়েল হবে না, কিছুই হবে না। তো সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকেই বলে ফুড প্রিজার্ভেশন। তো এটা বেসিক্যালি একটা প্রসেস। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কিছু কিছু ওয়ে বলা আছে যে কী কী ওয়েতে আমরা এই ফুডটা প্রিজার্ভ করবো, ফুড প্রিজার্ভেশনের কী কী স্টেপ আছে। ঠিক আছে, এখানে দেখবো অনেকগুলো স্টেপ বলা আছে, যেগুলো প্রত্যেকটা হচ্ছে ফুড প্রিজার্ভেশনের স্টেপ। তাহলে সবার আগে যেটা দেওয়া আছে সেটা দেখো ডিহাইড্রেশন। নাম্বার 1 স্টেপ হচ্ছে ফুড প্রিজার্ভেশনের, প্রথমটা হচ্ছে ডিহাইড্রেশন। অনেকগুলো আছে, আমি একটা একটা করে বলছি। প্রথমে হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কী বলেছে দেখো, ইন দিস প্রসেস ওয়াটার কন্টেন্ট অফ দ্য ফুড স্টাফ ইজ রিমুভড। মানে খাবারের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট রয়েছে সেই ওয়াটারটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, সিন্স মোস্ট মাইক্রো অর্গানিজম নিড ওয়াটার টু গ্রো, দে ক্যানট মাল্টিপ্লাই অর গ্রো অর ড্রাইড ফুডস। মানে আমাদের ওয়াটারটা রিমুভ করে দিতে হবে। খাবারের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট থাকবে সেই ওয়াটার কন্টেন্ট তুমি রিমুভ করে দেবে। এবার খাবারের মধ্যে ওয়াটার কন্টেন্ট রিমুভ করে দিলে পরে কী হবে, খাবারে সেই মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গি কিন্তু গ্রো করতে পারবে না। কারণ ব্যাকটেরিয়া বা ফাঙ্গি তো আফটার অল লিভিং অর্গানিজম, তাদের বেঁচে থাকার জন্য তো জল দরকার, ওয়াটার তো দরকার, যেরকম আমাদের দরকার তাদেরও দরকার। তো ওয়াটারটাই তুমি যদি রিমুভ করে দাও তা তারা কিন্তু গ্রোই করতে পারবে না, তারা তো মরে যাবে। মানে খাবারটাকে বলা হবে শুকিয়ে রাখতে হবে, ড্রাই করে রাখতে হবে, ওয়াটার কন্টেন্টটা রিমুভ করে দিতে হবে, সেটাকেই বলা হয় ডিহাইড্রেশন। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপ দেখো। সেকেন্ড মেথড হচ্ছে প্রিজার্ভিং অর প্রিজার্ভেশন বাই অ্যাডিং সুগার অ্যান্ড সল্ট। মানে আমাদেরকে খাবারটা প্রিজার্ভ করতে হবে সুগার আর সল্ট অ্যাড করে। যে খাবারটা তুমি প্রিজার্ভ করতে চাইবে সেই খাবারে কিন্তু সুগার আর সল্ট মিক্স করে প্রিজার্ভ করতে হবে। ঠিক আছে, এই সুগার আর সল্ট মিক্স করলে পরে কী হবে, খাবারের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট ছিল বা ময়েশ্চার ছিল সেটা কিন্তু এমনি রিমুভ হয়ে যাবে। আর ওয়াটার যদি রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না, ব্যাকটেরিয়া ফাঙ্গি গ্রো করতে পারবে না, তারা অটোমেটিকলি কিন্তু মরে যাবে। তার মানে তারা কিন্তু সেখানে স্টেই করতে পারবে না, তোমার খাবারটা একদম টোটালি সেফ। বুঝতে পারলে? তাহলে এই দুটো প্রসেসের সিমিলার কি, এই দুটো প্রসেস কিন্তু সিমিলার এখানেই যে ডিহাইড্রেশন প্রসেসে কিন্তু আমরা ডিরেক্টলি খাবার থেকে ওয়াটার কন্টেন্টটাকে রিমুভ করে দিই বা ময়েশ্চারটাকে রিমুভ করে দিই, যাতে মাইক্রো অর্গানিজম কিন্তু গ্রো করতে না পারে। সেকেন্ড প্রসেসটা কি, সেকেন্ড প্রসেসটা আমরা হচ্ছে সুগার আর সল্ট মিক্স করে দিই। সুগার আর সল্ট মিক্স করে দিলে পরে কী হবে, এই সুগার আর সল্ট যখন তুমি খাবারের সঙ্গে মিক্স আপ করে দেবে, মিক্স আপ করে দিলে সুগার আর সল্ট অটোমেটিক্যালি কিন্তু ময়েশ্চারটাকে টেনে নেবে, টেনে বার করে দেবে। তাহলে মাইক্রো অর্গানিজম কী হবে, গ্রো করতে পারবে না, তারা মরে যাবে, তোমার খাবারটা সেফ থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, সি 3 নম্বর ওয়ে কি, 3 নম্বর ওয়ে হচ্ছে তোমাকে এই সুগার আর সল্ট না মিশিয়ে তুমি অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে দেবে, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে 3 নম্বর প্রসেস হচ্ছে প্রিজার্ভেশন বাই অ্যাডিং অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাসিড। সেই অ্যাসিডিক অ্যাসিডটা তুমি যদি মিক্স আপ করে দাও খাবারের সাথে, দিয়ে খাবারটাকে স্টোর করো, তাহলেও কিন্তু তুমি খাবারটাকে প্রিজার্ভ করতে পারবে। অ্যাসিডিক অ্যাসিড মানে কি, এখানে অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনিগার ফর্মে দেওয়া হয়। দেখবে ভিনিগার নামটা তোমরা সবাই শুনে থাকবে। ঠিক আছে, ভিনিগারটা জেনারেলি তোমার ইউজ হয় ওই আচার বা পিকেল এই জাতীয় জিনিস তৈরি করতে, এই জাতীয় খাবার ইউজ করতে ব্যবহার করা হয় ভিনিগারটা। তো এই অ্যাসিডিক অ্যাসিডটাকে দেওয়া হয় অ্যাকচুয়ালি কী ফর্মে, ইন দ্য ফর্ম অফ ভিনিগার। ব্যাকেটে আমি লিখে দিচ্ছি, ইন দ্য ফর্ম অফ ভিনিগার। এই ভিনিগারটা কোথায় ইউজ করা হয় না, ভিনিগার বেসিক্যালি ইউজ হয় আচার বা টক জাতীয় কোনো খাবার প্রিপারেশনে ভিনিগার ইউজ করা হয়। তো এটা যদি আমরা মিক্স আপ করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইক্রো অর্গানিজম কিন্তু গ্রো করতে পারবে না, তাহলে খাবারটা তোমার সেফ থাকবে। ঠিক আছে, আচ্ছা, ডি 4 নম্বর প্রসেস কি, 4 নম্বর প্রসেস হচ্ছে ক্যানিং অ্যান্ড বটলিং। ক্যানিং অ্যান্ড বটলিং, ক্যানিং অ্যান্ড বটলিং। ক্যানিং অ্যান্ড বটলিং প্রসেসটা কি, দেখো লেখা আছে, পেজটা খোলো, দেখো লেখা আছে বইতে, ক্যানিং ইনভলভস কুকিং ফুড, সিলিং ইট in sterile canning involves cooking food, sealing it in sterile cans and jars, and boiling the containers to kill or weaken any remaining bacteria through a form of sterilization. Many fruits, vegetables and meat products are canned to preserve them. ক্যান্ড অ্যান্ড বটলিং মানে হচ্ছে প্রথমে যে ফুড আইটেমটা প্রথমে তুমি রান্না করলে, কুক করে সেটা একটা এয়ারটাইট কন্টেনারে বা ক্যানের মধ্যে সিল করবে। সিল করে এই টোটাল জিনিসটাকে তোমাকে বয়েল করতে হবে, যাতে কোনো মাইক্রো অর্গানিজম যদি থাকে সেটা মরে যায়। এই যে টোটাল প্রসেসটা, সেই টোটাল প্রসেসটাকে বলে ক্যানিং অ্যান্ড বটলিং। ক্যানিং মানে হচ্ছে যে, যদি আমি শুধু ক্যানিং প্রসেসটা বলি, ক্যানিং প্রসেসটা হচ্ছে যে খাবারটা তুমি রান্না করলে বা কুক করলে
সেই খাবারটা প্রথমে তোমাকে ক্যানের মধ্যে সিল করতে হবে, এবং সেই ক্যানটা কীরকম ক্যান হবে? স্টেরাইল ক্যান। স্টেরাইল ক্যান মানে, স্টেরাইল ক্যান মানে হচ্ছে এই ক্যানটার মধ্যে কোনো রকম কোনো মানে আগে থেকে মাইক্রো অর্গানিজম থাকবে না। এই ক্যানটা পুরোপুরি কী হবে? পিওর ক্যান হতে হবে, কোনো রকম কোনো মাইক্রো অর্গানিজম বা ডার্টি ক্যান হবে না, পুরো পরিষ্কার থাকবে। সেই ক্যানটাকে বলে স্টেরাইল ক্যান। সেরকম স্টেরাইল ক্যানে তোমাকে রান্না করা খাবারটা পুরো প্রথমে রাখতে হবে, রেখে সেটাকে সিল করতে হবে। সিল করে এই প্রসেসটাকেই বলা হয় ক্যানিং। ঠিক আছে, তারপর টোটাল সিস্টেমটাকে উইথ ক্যান সমেত তোমাকে বয়েল করতে হবে। বয়েল করলে পরে ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়া থেকেও থাকে তাহলে সেটা মরে যাবে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ক্যানিং অ্যান্ড বটলিং। এই প্রসেসে জেনারেলি তোমার ফ্রুট আইটেম, ভেজিটেবলস বা মিট প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা সেভ করি বা প্রিজার্ভ করি। ঠিক আছে, এটা হলো তোমার 4 নম্বর প্রসেস, ক্যানিং অ্যান্ড বটলিং। 5 নম্বর প্রসেস কি ফুড প্রিজার্ভেশন করার? 5 নম্বর প্রসেস হচ্ছে প্যাস্চুরাইজেশন। স্পেলিংটা ভালো করে দেখবে, PASTEURISATION, প্যাস্চুরাইজেশন। 5 নম্বর প্রসেস হচ্ছে প্যাস্চুরাইজেশন। স্পেলিংটা ভালো করে দেখবে, PASTEURISATION। প্যাস্চুরাইজেশন কি না, প্যাস্চুরাইজেশন প্রসেসে আমরা কিন্তু তোমার খাবার প্রিজার্ভ করতে পারে। কি প্রসেসটা দেখো লেখা আছে, ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য ফুড প্রোডাক্ট ইজ সাবজেক্টেড টু প্রেসারাইজড হিটিং। মানে এই প্রসেসে ফুড প্রোডাক্টগুলোকে হিট করতে হয়। তাহলে প্যাস্চুরাইজেশন প্রসেসে কি বললাম না, প্যাস্চুরাইজেশন প্রসেসে প্রথমে ফুড মেটেরিয়ালগুলো কী করা হয় না, হিট করা হবে। প্রথমে ফুড মেটেরিয়ালগুলো হিট করা হবে কিছুক্ষণের জন্য, হাই প্রেশারে হিট করা হবে কিছুক্ষণের জন্য, তারপরে ঠান্ডা করা হবে। এই প্রসেসটাকে বলা হয় প্যাস্চুরাইজেশন। মানে প্রথমে এই প্যাস্চুরাইজেশন প্রসেসে যে ফুড প্রোডাক্ট সেগুলোকে হাই প্রেশারে হিট করতে হবে, কিছুক্ষণের জন্য হিট করতে হবে, তারপর আবার ঠান্ডা করবে। ঠিক আছে, এই যে টেম্পারেচার যে ইউজ হয় প্যাস্চুরাইজেশন প্রসেসে, এখানে টেম্পারেচারটা কোশ্চেন আছে যে টেম্পারেচারটা হয় তোমার বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে ঠান্ডা করা হয় বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট। এই টেম্পারেচারের নিচে ওটাকে হিট করতে হবে। বুঝতে পারলে? যেমন ধরো তোমাদের বইতে দেখো লেখা আছে যে মিল্ক ইজ প্যাস্চুরাইজড টু কিল মাইক্রো অর্গানিজমস, হাউএভার many more heat resistant organisms only get reduced in number of and do not get completely removed। মানে প্যাস্চুরাইজেশন এমন একটা প্রসেস, এই প্রসেসটা খুব ফেমাস প্রসেস। ম্যাক্সিমাম মিল্ক বা কার্ড এই জাতীয় যে মানে দুধের যে প্রোডাক্টগুলো, দুধের যে খাবারগুলো, মিল্ক প্রোডাক্ট যেগুলো, সেগুলো কিন্তু প্যাস্চুরাইজেশন প্রসেসেই কিন্তু প্রিজার্ভ করা হয়। এই প্রসেসে প্রথমে কী করা হয় না, হাই প্রেশারে প্রথমে ফুড মেটেরিয়ালটাকে হিট করা হয় কিছুক্ষণের জন্য, তারপর আবার ঠান্ডা করা হবে। এবার এই যে ঠান্ডা করা হচ্ছে, এক্ষেত্রে টেম্পারেচারটা মনে রাখতে হবে বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেন হয়, মানে 212 ডিগ্রি ফারেনহাইটের যেন নিচে হয় টেম্পারেচারটা ঠান্ডা করার সময়। এক্ষেত্রে কী হয়, এই যে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, প্রথমে গরম করা হচ্ছে পরে ঠান্ডা করা হচ্ছে, এই যে টেম্পারেচার ভ্যারিয়েশন, এই টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্য এর মধ্যে যদি কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে সেটা কিন্তু মরে যায়। যেমন ধরো মিল্ক একটা খুব ভালো এক্সাম্পল, যে মিল্ক কিন্তু এই প্যাস্চুরাইজেশন প্রসেসে কিন্তু প্রিজার্ভ করা হয়। বুঝতে পারলে? মিল্কের মধ্যে যে মাইক্রো অর্গানিজম থাকে, হাই প্রেশারে যখন এটাকে বয়েল করা হবে, মানে গরম করা হবে, হিট করা হবে, দিয়ে আবার ঠান্ডা করা হবে, মিল্কের মধ্যে যে মাইক্রো অর্গানিজম থাকে সেগুলো কিন্তু মরে যাবে। বুঝতে পারলে? এবং এই প্রসেসে কিন্তু অনেক কিছু ফুড প্রোডাক্টই আমরা প্যাস্চুরাইজ করে থাকি বা ফুড প্রিজার্ভ করে থাকি। এবার এখানে একটা জিনিস জানতে হবে যে সমস্ত মাইক্রো অর্গানিজমই কিন্তু এই প্রসেসে মরে যায় না। বুঝতে পারলে? মানে কমপ্লিটলি রিমুভ হয় না, কিছু কিছু মাইক্রো অর্গানিজম থেকেও যায়। সেক্ষেত্রে কী করতে হয় না, এটাকে তোমাকে স্টোর করতে হবে, মানে রেফ্রিজারেশন প্রসেসে স্টোর করতে হবে, স্টোর করে রেখে দিতে হবে যাতে মাইক্রো অর্গানিজমগুলো মরে যায়। প্রথমে সেক্ষেত্রে কী করতে হবে না, এক্ষেত্রে এই যে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বললাম যে ঠান্ডা করতে হবে, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারের নিচে কিন্তু তখন সেই ফুড প্রোডাক্টগুলোকে রেখে দিতে হবে তোমাকে রেফ্রিজারেটরে। যদি অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাইক্রো অর্গানিজমগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। বুঝতে পারলে? এরকম অনেক ফুড প্রোডাক্ট আছে যে প্যাস্চুরেশন প্রসেস করলেই যে পুরোপুরি রিমুভ হয়ে যাবে তা কিন্তু নয়, কিছু কিছু রিমুভ হয়ে যায়, আর বাকি যদি রিমুভ না হয় তখন সেটাকে টেম্পারেচার রিডিউস করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে নামিয়ে রেফ্রিজারেটরে অনেকদিন ধরে স্টোর করতে হবে, তাহলে মাইক্রো অর্গানিজমগুলো মরে যাবে। বুঝতে পারলে? তো এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রসেস প্যাস্চুরাইজেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস প্যাস্চুরাইজেশন। দেখো তোমাদের বইতে লেখা আছে যে hence the pasteurized milk must generally be stored under refrigeration to keep bacterial growth it under control। মানে রেফ্রিজারেশনে রাখতে হবে যাতে ব্যাকটেরিয়াল গ্রোথ, যদি ব্যাকটেরিয়া গ্রো করে সেটা তুমি মনিটর করতে পারবে। ঠিক আছে, ইন অ্যাডিশন টু ডিস্ট্রয়িং সাম মাইক্রো অর্গানিজমস, প্যাস্চুরাইজেশন অলসো ইনঅ্যাক্টিভেট সাম এনজাইমস অ্যান্ড ইনক্রিজ দ্য শেলফ লাইফ অফ দ্য মিল্ক। মানে প্যাস্চুরাইজেশন আরেকটা তোমার ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে মাইক্রো অর্গানিজমগুলো তো মরে যায়, তার সাথে সাথে যদি কিছু এনজাইম থাকে, কিছু অন্য কোনো তোমার ধরো যদি ব্যাকটেরিয়া থাকে সেগুলোও মরে যাবে, সাথে মিল্কের যে কোয়ালিটি, সেই মিল্কের কোয়ালিটিও কিন্তু ভালো থাকবে। বুঝতে পারলে?
তো এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রসেস। আচ্ছা, এরপরে চলে আসছি আমি এফ। এর পরের যে প্রসেস ফুড প্রিজার্ভেশনের নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে রেফ্রিজারেশন। রেফ্রিজারেশনটা কী প্রসেস দেখো লেখা আছে বইতে, দিস প্রসিডিওর ইউজেস লো টেম্পারেচার টু প্রিভেন্ট গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। মানে এখানে তোমাকে লো টেম্পারেচার ইউজ করা হয়, টেম্পারেচারটা একদমই কমিয়ে দেওয়া হয়। টেম্পারেচার যদি একদম কমিয়ে দেওয়া হয় তাহলে মাইক্রো অর্গানিজম কিন্তু বাঁচতে পারবে না, বা মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না, মরে যাবে। বুঝতে পারলে? আচ্ছা দেখো কী লেখা আছে, মাইক্রো অর্গানিজমস অ্যান্ড এনজাইমস গেট ডিঅ্যাক্টিভেটেড অ্যাট লো টেম্পারেচার অ্যান্ড হেন্স দ্য স্পয়েলেজ অফ ফুড গেটস প্রিভেন্টেড। মানে টেম্পারেচার যদি খুব কমিয়ে দেওয়া হয়, সেই কম টেম্পারেচার কিন্তু কম টেম্পারেচারে মাইক্রো অর্গানিজম কিন্তু গ্রো করতে পারবে না, মাইক্রো অর্গানিজম তোমার কিন্তু ডেভেলপ করতে পারবে না। অ্যাজ আ রেজাল্ট সেখানে কিন্তু কোনো মাইক্রো অর্গানিজম যদি গ্রো না করে তাহলে ফুডটাও স্পয়েল হবে না, ফুডটাও অ্যাজ ইট ইজ নর্মাল থাকবে। বুঝতে পারলে? তাই এটাও ওয়ান অফ দ্য প্রসেস। লাস্ট যে প্রসেস ফুড প্রিজার্ভেশনের সেটা হচ্ছে ভ্যাকিউম প্যাকিং। ভ্যাকিউম VACWM ভ্যাকিউম প্যাকিং। ভ্যাকিউম প্যাকিং দেখো এটা কি প্রসেস। ইন দিস মেথড এয়ার ইজ রিমুভ ফ্রম দ্য প্যাকেজ প্রায়ার টু সিলিং। মানে ফুড মেটেরিয়াল সিল করার আগে এয়ারটা বার করে দেওয়া হয় ভেতর থেকে। তার মানে কি ভেতরটা কী হবে, ভ্যাকিউম হয়ে যাবে। ভ্যাকিউম মানে কি, ভ্যাকিউম মানে হচ্ছে যেখানে কোনো রকম কোনো এয়ার থাকবে না, অ্যাবসেন্স অফ এয়ার থাকবে না, সেটাকেই বলা হয় ভ্যাকিউম। তো ফুড মেটেরিয়াল সিল করার আগে ভেতরে যদি এয়ার থাকে সেই এয়ারটাকে রিমুভ করে দেওয়া হয়। তার মানে কি ভেতরে প্যাকেটের ভেতরে এবার কী আছে, ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে, কোনো এয়ার নেই। ঠিক আছে, এই ভ্যাকিউম যদি থাকে তার মানে কি সেখানে কোনো অক্সিজেন থাকবে না, আর অক্সিজেন না থাকলে কি ব্যাকটেরিয়া বা ফাঙ্গি কোনো রকম গ্রো করতে পারবে না, কারণ ব্যাকটেরিয়া ফাঙ্গিকে বেঁচে থাকার জন্য তো অক্সিজেন লাগবে। তো অক্সিজেন যদি না থাকে তাহলে ব্যাকটেরিয়া ফাঙ্গি বাঁচবে কী করে? তার মানে কি তোমার ফুড প্রোডাক্টগুলো ঠিকঠাক থাকবে। কারণ তুমি তো একটু আগে তো আমি বললামই যে ভ্যাকিউম প্যাকিং মানে হচ্ছে কোনো ফুড মেটেরিয়াল সিল করার আগে প্যাকেটের ভেতর থেকে তোমাকে এয়ারটা বার করে নেওয়া হয়, মানে অক্সিজেন যদি থাকে সেটা বার করে নেবে তুমি, ভেতরে কোনো রকম কোনো এয়ার থাকবে না। তার মানে কি ভেতরে একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে। এবার যদি ভ্যাকিউম ক্রিয়েট হয় সেখানে কোনো মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া ফাঙ্গি গ্রোই করতে পারবে না, কারণ তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, আর ভেতরে তো অক্সিজেন নেই, ভ্যাকিউম ক্রিয়েট করা হয়েছে। তার মানে তোমার ফুডটাও ঠিকঠাক থাকবে। এই প্রসেসে জেনারেলি কী কী ফুড মেটেরিয়াল প্রিজার্ভ করা হয় না, তোমার চিপস হতে পারে, নাটস হতে পারে, বাদাম, কফি হতে পারে, তারপর তোমার চিজ হতে পারে, এগুলো কিন্তু এই প্রসেসে তোমার প্রিজার্ভ করা হয়। বুঝতে পারলে? তো এই এতগুলো হচ্ছে ফুড প্রিজার্ভেশনের প্রসেস। প্রথমে আমরা বললাম ডিহাইড্রেশন, তারপরে প্রিজার্ভেশন বাই অ্যাডিং সুগার অ্যান্ড সল্ট, তারপরে প্রিজার্ভেশন বাই অ্যাডিং অ্যাসিটিক অ্যাসিড, তারপরে ক্যানিং অ্যান্ড বটলিং, প্যাস্চুরাইজেশন, রেফ্রিজারেশন আর ভ্যাকিউম প্যাকিং, এতগুলো প্রসেস হচ্ছে ফুড প্রিজার্ভেশনের। তাহলে এবার এই যে আমরা এতগুলো প্রসেস ডিসকাস করলাম, তুমি দেখবে মেন পারপাসটা কি, মেন পারপাসটা হচ্ছে যাতে কোনোভাবে মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া ফাঙ্গি গ্রো না করে, কারণ সেগুলোকে যদি আমি স্টপ করতে পারি গ্রো, তাদের গ্রোকে যদি আটকাতে পারি তাহলে কিন্তু আমার ফুডটা ঠিকঠাক থাকবে। এবং এটা বিভিন্নভাবে করা হয়, কারণ মাইক্রো অর্গানিজম তো লিভিং অর্গানিজম, তো তাদের বেঁচে থাকার জন্য তোমার ফুড দরকার, তাই তো, এয়ার দরকার, ওয়াটার দরকার। তো কোনোভাবে যদি আমি সেই সাপ্লাইগুলো বন্ধ করতে পারি তাহলেই তারা গ্রো করবে না, তার মানে তোমার ফুডটা কি ইনট্যাক্ট থাকবে, নষ্ট হবে না। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমরা চলে আসছি, আমরা পড়লাম কি করে আমরা প্রিজার্ভ করবো, তাই তো। ফুড প্রিজার্ভেশনের যে ডিফারেন্ট প্রসেস, সেই প্রসেসগুলো আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এরপর আমরা চলে আসব এই যে আমরা ফুড প্রিজার্ভেশন পড়ছি এর ইম্পর্টেন্স কী, কেন আমরা ফুড প্রিজার্ভেশন করব, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফুড প্রিজার্ভেশন। তো নেক্সট আমরা চলে আসছি ইম্পর্টেন্স, কী ইম্পর্টেন্স রয়েছে। দেখো লেখা আছে তোমাদের বইতে, ফুড প্রিজার্ভেশন ইজ হেল্পফুল ইন মেনি ওয়েজ। প্রথম কথা সবথেকে যদি বেসিক আমি বলি, যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফুড প্রিজার্ভেশন, প্রথম কথা হচ্ছে ফুড প্রিজার্ভেশন এই কারণে দরকার, কারণ তুমি যদি ফুড প্রিজার্ভ না করো তাহলে সেক্ষেত্রে তোমার যখন ফুডটা দরকার সেই সময় তুমি কিন্তু ফুড পাবে না, তাই না। ফুডটা ওয়েস্টেজ হবে, নষ্ট হবে। তার মানে কি তোমার কিন্তু যে টাইমে দরকার ফুডটা সেই টাইমে তুমি পাচ্ছ না, যে টাইমে তোমার দরকার ফুডটা সেই টাইমে তুমি পাচ্ছ না, তাই না। তার মানে কি সাপ্লাই তুমি পাবে না, কারণ তুমি তো নষ্ট করে দিচ্ছ। তার মানে ফুডটা তোমাকে প্রিজার্ভ করতে হবে যাতে ফুড কোনোভাবে নষ্ট না হয়। আমরা যদি সেই টাইমে দরকার নাও লাগে তাও আমি প্রিজার্ভ করব, যখন আমার প্রয়োজন তখন আমি যেটা ইউজ করতে পারি। এই জন্যই ফুড প্রিজার্ভেশনটা দরকার। এখানে দেখো পয়েন্ট ওয়াইজ ডিসকাস করা আছে। নাম্বার 1 পয়েন্ট কী দিয়েছে দেখো, ইট হেল্পস টু মেনটেন নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড। ফুডের নিউট্রিটিভ ভ্যালু কিন্তু মেনটেন হয়, কারণ প্রত্যেকটা ফুডে মনে রাখবে, আমরা এর আগে ফুড চ্যাপ্টারও ডিসকাস করেছিলাম যে ফুডের মধ্যে অনেক কিছু থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এগুলো থাকে, তাই না। তো ফুড যদি ঠিকঠাক করে প্রিজার্ভ না করা হয় তা ফুডের কিন্তু সেই নিউট্রিয়েন্টসগুলো বা তাহলে খাবারের মধ্যে যে ডিফারেন্ট তোমার ফুডের মধ্যে ডিফারেন্ট যে কম্পোনেন্টসগুলো থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিকঠাক করে যদি ফুড প্রিজার্ভ না করা হয় তাহলে খাবারের মধ্যে যে প্রোটিন রয়েছে, তারপরে তোমার কার্বোহাইড্রেট রয়েছে, মিনারেলস রয়েছে, নিউট্রিয়েন্ট রয়েছে, এই যে কম্পোনেন্টগুলো আমি বললাম, এগুলো আমরা তো জানি, এগুলো কিন্তু তোমার ঠিকঠাকভাবে থাকবে না যদি খাবার ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা না হয়।
ঠিক আছে, এর নিউট্রিটিভ ভ্যালুগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট যে ফুড আমরা কেন প্রিজার্ভ করব, যাতে ফুডের কোয়ালিটি ঠিকঠাক থাকে, ফুডের নিউট্রিটিভ ভ্যালু যেন মেনটেন হয়। আচ্ছা, 2 নম্বর তোমার ইম্পর্টেন্স কী দেখো দিয়েছে, ইট ইনক্রিজেস দ্য সেলফ লাইফ অফ ফুড, দাস ইনক্রিজিং টু সাপ্লাই মেনি পেরিশেবল ফুড আইটেমস অর ফুডস ক্যান বি প্রিজার্ভ ফর আ লং টাইম। মানে ফুডের শেলফ লাইফটা বেড়ে যাবে। ফুডের শেলফ লাইফ বলতে কি, মানে ফুড যদি আমরা ঠিকঠাকভাবে প্রিজার্ভ করি তাহলে কিন্তু প্রপারলি প্রিজার্ভ করলে পরে কিন্তু ফুডটা অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম কিন্তু থেকে যাবে। সাপোজ ধরো তোমার যদি আজকে চিকেন খাওয়ার ইচ্ছে হয়, সাপোজ 2 কেজি চিকেন তুমি যদি মার্কেট থেকে কিনে নিয়ে আসো, বাট তোমার 500 গ্রাম ইউজ হলো, তার মানে কি তুমি যদি বাকিটা প্রিজার্ভ করবে, বাকি 1.5 কেজি প্রিজার্ভ করবে, তাই তো? তো বাকিটা তুমি যদি প্রিজার্ভ না করো তাহলে তো চিকেনটা নষ্ট হয়ে যাবে। এরপরে তুমি তোমার যখন আবার খেতে ইচ্ছে করো, আবার তোমাকে মার্কেট থেকে নিয়ে আসতে হবে। বা তুমি যদি প্রপারলি প্রিজার্ভ করো তাহলে সেই চিকেনটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। ডিপ ফ্রিজে যদি ভালো করে ঢুকিয়ে রেখে দাও, চিকেনটা তুমি 4 দিন 5 দিন পরে কিন্তু আবার কিন্তু রান্না করে খেতে পারবে। তার মানে কি ফুডের সেলফ লাইফটা বেড়ে যাবে তুমি যদি প্রপারলি প্রিজার্ভ করো। বুঝতে পারলে? 3 নাম্বার কি, ইট মেক সিজনাল ফুডস অ্যাভেলেবেল থ্রু আউট দ্য ইয়ার। সিজনাল ফুডস অ্যাভেলেবেল হবে, যেমন বেশ কিছু ভেজিটেবলস রয়েছে, যেমন ধর কলিফ্লাওয়ার বলো, ফুলকপি বলো, ক্যাবেজ বলো, বাঁধাকপি বলো, এই ভেজিটেবলসগুলো কিন্তু অ্যাকচুয়ালি উইন্টার সিজনে হয়। শীতকালে এই ভেজিটেবলসগুলো মেনলি গ্রো করে, কিন্তু আমরা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার কিন্তু এগুলো পাবো মার্কেটে গেলে পরে। তার কারণ কি? তার কারণ একটাই, যখন উইন্টার সিজনে এই ভেজিটেবলসগুলো অ্যাভেলেবেল হয় তখন কিন্তু এগুলো ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা হয়, যাতে থ্রু আউট দ্য ইয়ার আমরা খেতে পারি, যখনই ইচ্ছা হবে তখনই যেন খেতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে, ইট ডিক্রিজেস ওয়েস্টেজ অফ ফুড বাই প্রিভেন্টিং ডিকে অফ স্পয়েলেজ অফ ফুড। মানে ফুডের ওয়েস্টেজটা অনেকটাই কমিয়ে দেয়। অবভিয়াসলি যদি ফুড প্রিজার্ভ করো তাহলে ফুড ওয়েস্টেজটা অনেকটা কমে যাবে, কারণ ফুড প্রিজার্ভ যদি না করা হয়, তোমার যতটা দরকার তুমি ততটা ইউজ করলে বাকিটা কিন্তু নষ্ট হবে। তার মানে নষ্ট করা যাবে না, ফুডটাকে প্রিজার্ভ করতে হবে। তো স্পয়েলেজটা কিন্তু অনেকটাই কমে যায় যদি ঠিকঠাকভাবে ফুড প্রিজার্ভ করা হয়। তো এগুলো হচ্ছে ফুডের কিছু ইম্পর্টেন্স, ফুড প্রিজার্ভেশনের, যেগুলো পড়তে হবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করলাম, এগুলো পড়লেই বুঝতে পারবে। এরপরে চলে আসছি ওয়েস্টেজ অফ ফুড। ওয়েস্টেজ অফ ফুড, দেখো ওয়েস্টেজ অফ ফুড হচ্ছে, আমরা সবাই জানি যে ফুড আমরা কিন্তু অনেকেই ওয়েস্ট করি, অনেকেই নষ্ট করি। আমাদের যতটা খাবার দরকার ততটা কিন্তু আমরা না নিয়ে এক্সেস নিয়ে নিই, দিয়ে বাকিটা ফেলা যায়, তাই তো? দেখবে আমরা অনেকেই দেখবে যখন বিভিন্ন পার্টিতে তোমরা যাবে, বার্থডে পার্টি হোক বা বিভিন্ন গেট টুগেদার হোক, বিয়ে বাড়ি হোক, দেখবে এমন বেশ কিছু মানুষজন রয়েছে যারা যত ফুড আইটেমস অ্যাভেলেবেল সেই পার্টিতে, সব ফুড আইটেমসই কিন্তু প্লেটে নিয়ে নেয়। দিয়ে আলটিমেট কী হয়, কিছুটা খেতে পারে, বাকিটা কিন্তু ফেলা যায়, খেতে পারে না। তো এগুলো কিন্তু করা যাবে না, এগুলো কিন্তু করা উচিত নয়, তাই না? তোমার যতটা দরকার তুমি যতটা খেতে পারবে ততটাই খাও। তা না হলে কি বাকি ফুড আইটেমটা তো নষ্ট হবে, ওয়েস্টেজ হবে। দেখবে যত ফুড আইটেমস অ্যাভেলেবেল, অনেকে কি আছে একটা প্লেটের মধ্যে সবগুলোই নিয়ে নেয়, দিয়ে হয়তো কিছুটা খেলো বা অর্ধেকটা হয়তো খেলো, বাকিটা খেতে পারলো না, বাকিটা ফেলা যাবে। অবভিয়াসলি তুমি যদি কিছুটা খাও, একটা প্লেটে ধরো অনেক কিছু খাবার নেই, যদি কিছুটা খেয়ে নাও, বাকিটা খেতে পারছো না, তো সেই খাবারটা তার কেউ খাবে না, কারণ তোমার তো ওটা এঁটো হয়ে গেল, তাই না? তো ওটা নষ্ট হবে, ওটা গার্বেজে চলে যাবে, গার্বেজ ক্লিনারে দিতে হবে, সেখান থেকে খাবারটা তোমার ওয়েস্টেজ হচ্ছে। তো সেটা করা যাবে না, যতটা তোমার দরকার তুমি ততটাই খাও, তাহলে ফুড কিন্তু ওয়েস্ট হবে না। ওই জন্য একটা প্রভাব আছে, প্রভাবটা হচ্ছে টেক হোয়াট ইউ ইট হোয়াট ইউ টেক। মানে যতটা তুমি খেতে পারবে ততটাই নাও, আর যতটা খাবে ঠিক ততটাই নাও। বুঝতে পারলে? দেখবে একটা প্রভাব আছে, প্রভাবটা হচ্ছে কি, টেক হোয়াট ইউ ইট হোয়াট ইউ টেক। মানে যতটা তুমি খাবে ততটাই নাও, আর যতটা খাবে ঠিক ততটাই নাও। টেক হোয়াট ইউ ইট হোয়াট ইউ টেক। বুঝতে পারলে? তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হলো আজকে। ঠিক আছে, খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার অ্যাবাউট ফুড অ্যান্ড ফুড প্রিজার্ভেশন। তাহলে আমরা কী শিখলাম এই চ্যাপ্টারের থ্রু দিয়ে, যে যতটা আমাদের সম্ভব ফুড কিন্তু প্রিজার্ভ করতে হবে, আর যতটা আমরা ফুড কনজিউম করতে পারবো ঠিক ততটাই যেন নিই। ওয়েস্টেজ অফ ফুড কিন্তু অ্যাভয়েড করতে হবে, ফুড ওয়েস্ট করা যাবে না, আর যতটা সম্ভব ফুড যেন আমরা প্রিজার্ভ করি প্রপারলি। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা অন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো। এই চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট। থ্যাংক ইউ।